আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সবাই ভালো আছো। আজকে আমরা পড়াশোনা করব নিম্ন শ্রেণীর জীব, অর্থাৎ এটা অষ্টম শ্রেণীর বিজ্ঞান বইয়ের প্রথম অধ্যায়। তো চলো দেখি এই অধ্যায়টিতে আমাদের কি শেখানো হয়েছে, এবং এখান থেকে আমি তোমাদেরকে মেইন যে লাইনগুলো আছে সেগুলো দাগিয়ে দেব। এগুলো তোমরা বারবার রিভিশন করলে পরীক্ষায় কমন পেয়ে যাবা ইনশাআল্লাহ। তো চলো শুরু করি। তো দেখো প্রথমে বলতেছে ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, অ্যামিবা ইত্যাদিকে নিম্ন শ্রেণীর জীব বলা হয়। তাহলে প্রথমেই আমাদের একটা প্রশ্ন হতে পারে যে নিম্ন শ্রেণীর জীব কাকে বলে। আমাদের সৃজনশীলে ক নম্বরের জন্য প্রশ্ন যে নিম্ন শ্রেণীর জীব কাকে বলে। তাহলে নিম্ন শ্রেণীর জীব কাকে বলে? ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, অ্যামিবা ইত্যাদিকে নিম্ন শ্রেণীর জীব বলা হয়। ঠিক আছে, এদের মধ্যে ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যামিবা অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য ছাড়া দেখা যায় না। তাহলে এখান থেকে ঠিক হইতে পারে যে নিচের কোনটি অণুবীক্ষণ যন্ত্র ছাড়া দেখা যায় না। তাহলে অণুবীক্ষণ যন্ত্র সাহায্য ছাড়া দেখা যায় না কোন তিনটা? ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যামিবা। এই নামগুলো তোমাকে মুখস্থ রাখতে হবে। এটা অবশ্যই তোমার এমসিকিউতে আসবে। তারপর দেখো, এরা হচ্ছে অণুজীবের অন্তর্ভুক্ত। কিছু কিছু ছত্রাক ও শৈবাল খালি চোখে দেখা গেলেও অধিকাংশ ছত্রাক ও শৈবাল দেখতে অণুবীক্ষণ যন্ত্রের সাহায্য লাগে। এসব অণুজীব মানুষের গৃহপালিত পশু পাখি ও উদ্ভিদ রোগ সৃষ্টি করে। আবার পরিবেশে এদের অনেক উপকারী ভূমিকাও রয়েছে। তাহলে আমরা এখান থেকে কী বুঝতে পারলাম? যে আমাদের ভাইরাস, ব্যাকটেরিয়া, ছত্রাক, শৈবাল, অ্যামিবা এইগুলো যেমন আমাদের ক্ষতি করে, তেমনি কিছু কিছু পর্যায়ে কিন্তু উপকারও করে। কী উপকার করে, কী ক্ষতি করে, এগুলো আমরা এই অধ্যায়টা পড়লেই কিন্তু বুঝতে পারবো। তো চলো নিচে দেখি কি বলতেছে। দেখো এখানে আমাদের বেশ কয়েকটা ছবি দেওয়া আছে, এগুলো বিভিন্ন অণুজীব। এবার এই ছবিগুলো কোনটা কি ইন্ডিকেট করে, অর্থাৎ কোনটা ভাইরাস, কোনটা ব্যাকটেরিয়া, এটা আমরা অধ্যায় পড়লেই জানতে পারবো। এবার দেখো এই অধ্যায় পাঠ শেষে আমরা কি কি জানতে পারবো। তোমাদেরকে একটা সিক্রেট কথা বলি। দেখো এই অধ্যায় পাঠ শেষে আমরা যা যা জানতে পারবো, যতগুলো পয়েন্ট আছে না, এই সব পয়েন্টের ভিতর থেকে কিন্তু তোমার প্রশ্ন করা হয়। সাপোজ অণুজীবের বৈশিষ্ট্য ব্যাখ্যা করতে পারবো। তোমরা যখন অধ্যায় শেষে পড়তে যাবা, তোমাদের নোটবুক বা গাইডবুক খুলবা, তখন দেখবা যে অণুজীবের বৈশিষ্ট্যগুলো লেখো বা অণুজীবের শ্রেণীবিন্যাসটা লেখো। এরপরে দেখবা 3 নম্বরে যেমন একটা রয়েছে, দেখো যে ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যামিবার বৈশিষ্ট্য বর্ণনা করো। তো দেখা যাবে কি যে এই একটা ছবি, মনে করো এটা ভাইরাস, ঠিক আছে। এই ছবিটা দিয়ে কবে উদ্দীপকের গ এর চিত্রের বৈশিষ্ট্যগুলো লেখো। তাহলে উদ্দীপকের গ হচ্ছে ভাইরাস, তাহলে ভাইরাসের বৈশিষ্ট্যগুলো লেখো। তো এখানে দেখো কিন্তু আমরা ভাইরাস, ব্যাকটেরিয়া ও অ্যামিবার বৈশিষ্ট্য বর্ণনা করতে পারবো। তো এইখান থেকেই কিন্তু তোমাদের প্রশ্নগুলো করা হয় মেইনলি, ঠিক আছে। তো চলো এবার নিচে যাই। দেখো এখন আমরা পার্ট 1 আর 2 পড়ব, অণুজীব জগৎ, ঠিক আছে। তো চলো শুরু করি। আমরা আমাদের চারপাশে অনেক জীব দেখতে পাই। এসব জীব ছাড়াও আমাদের পরিবেশে অনেক জীব রয়েছে যাদেরকে খালি চোখে দেখা যায় না। এদের অধিকাংশরই কোষে সুগঠিত নিউক্লিয়াস নেই। তাহলে আমরা একটা জিনিস বুঝতে পারলাম যে অণুজীবের কিন্তু নির্দিষ্ট কোনো কোষ সুগঠিত নেই, অর্থাৎ ওদের কোষে কিন্তু নিউক্লিয়াস নেই, ঠিক আছে। অণুজীবের কিন্তু কোনো নিউক্লিয়াস নেই, এরা অণুজীব নামে পরিচিত। তাহলে অণুজীব কারা? যাদের নির্দিষ্ট সুগঠিত নিউক্লিয়াস নেই, অর্থাৎ নির্দিষ্ট কোষে সুগঠিত নিউক্লিয়াস নেই, তারাই হচ্ছে অণুজীব। এইসব অণুজীব থেকেই সৃষ্টি শুরুতে জীবনের সূত্রপাত হয়েছে, তাই অণুজীবদেরকে আদিজীবও বলা হয়। তো খুবই একটা ইম্পর্টেন্ট প্রশ্ন যে আদিজীব কাকে বলা হয়। আদিজীব হচ্ছে অণুজীবদেরকে বলা হয়, যারাই অণুজীব তারাই কিন্তু আদিজীব, ঠিক আছে। আর বলতে পারে যে আদিজীব কেন বলা হচ্ছে, কারণ এদের থেকেই কিন্তু সৃষ্টি শুরুতে জীবনের সূত্রপাত হয়েছে, এই জন্য এদেরকে আদিজীব বলছে। তোমরা ষষ্ঠ শ্রেণীতে মার্গোলিস ও হুইটিকারের জীবজগতের পঞ্চরাজ্য প্রস্তাবনায় অণুজীবসমূহের মনেরা, প্রোটিস্টা ও ফাঞ্জাই রাজ্য দেখতে পেয়েছো। এবার অণুজীবসমূহের শ্রেণীবিভাগ করতে গিয়ে বর্তমানকালে অণুজীব বিজ্ঞানীগণ এ জগৎকে 3টে রাজ্যে ভাগ করে এসেছে। তাহলে অণুজীব হচ্ছে কয়টা রাজ্যে বিভক্ত? 3টা। তাহলে অণুজীব হচ্ছে কয়টা রাজ্যে বিভক্ত? 3টা। কী কী দেখো? অণুজীব,
অণুজীব হচ্ছে 3টা রাজ্যে বিভক্ত। একটা হচ্ছে কি রাজ্য 1 হচ্ছে এক্যারিওটা, রাজ্য 2 হচ্ছে প্রোক্যারিওটা, রাজ্য 3 হচ্ছে ইউক্যারিওটা। ঠিক আছে, এবার দেখো রাজ্য 1 সম্পর্কে আমরা পড়াশোনা করব। তো রাজ্য 1 ক্যারিওটা বা অকোষীয়। তাহলে ক্যারিওটা এর অপর নাম কি? অকোষীয়। এটা তোমাদেরকে মনে রাখতে হবে। এইসব অণুজীব এতই ছোট যে তা সাধারণ আলোক অণুবীক্ষণ যন্ত্রের নিচেও দেখা যায় না। এদের দেখতে হলে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রের প্রয়োজন হয়, যেমন ভাইরাস। তাহলে তোমাদেরকে এখান থেকে মেনলি যে জিনিসটা বেশি ইম্পর্ট্যান্ট সেটা হচ্ছে অকোষীয় বা ক্যারিওটার উদাহরণ নিচের কোনটি? ভাইরাস, ব্যাকটেরিয়া, শৈবাল। অবশ্যই ভাইরাস। তাহলে ক্যারিওটা ভাইরাস, ক্যারিওটা ভাইরাস। ঠিক আছে, তারপর দেখো প্রোক্যারিওটা বা আদি কোষী। এটাও সেমভাবে তোমাদের হচ্ছে মনে রাখতে হবে যে প্রোক্যারিওটার অপর নাম কি? আদি কোষী। তারপরে দেখো যেসব অণুজীবের কোষের কেন্দ্রিকা সুগঠিত নয় তারাই এ রাজ্যের সদস্য। অর্থাৎ যেসব কোষের কেন্দ্রিকা সুগঠিত না তারা কিন্তু প্রোক্যারিওটা বা আদি কোষী। সুগঠিত কেন্দ্রিকা না থাকায় এদের কোষকে আদিকোষ বলা হয়, যথা ব্যাকটেরিয়া। তাহলে আদিকোষকে ব্যাকটেরিয়া, আদিকোষকে ব্যাকটেরিয়া, আর অকোষীয় কিরা? ভাইরাস। ঠিক আছে, এরপরে দেখো রাজ্য 3 ইউক্যারিওটা বা প্রকৃত কোষী। তাহলে ইউক্যারিওটার অপর নাম কি? প্রকৃত কোষী। যেসব অণুজীব কোষের কেন্দ্রিকা সুগঠিত তাদেরই প্রকৃত কোষ বলে। তাহলে প্রকৃত কোষ কাদের বলে? যাদের কেন্দ্রীয় কোষ সুগঠিত। ঠিক আছে, যাদের কেন্দ্রিকা সুগঠিত তাদেরকে আমরা বলতেছি প্রকৃত কোষ। তো এদের উদাহরণগুলো কী কী? শৈবাল, ছত্রাক, প্রোটোজোয়া, এই ধরনের অণুজীব। দেখো তোমার 3টেই মনে রাখার দরকার নেই উদাহরণ। ঠিক আছে, জাস্ট এখান থেকে তুমি 2টা মনে রাখবা। প্রথমটা হচ্ছে তোমার ক্যারিওটা, আর 2 হচ্ছে প্রোক্যারিওটা, কারণ এদের একটা একটা করে উদাহরণ। তো এই 2টা উদাহরণ বাদে সব কিন্তু তোমার হচ্ছে প্রকৃত কোষী। ঠিক আছে, তাহলে ক্যারিওটা হচ্ছে ভাইরাস, প্রোক্যারিওটা হচ্ছে তোমার ব্যাকটেরিয়া, আর ব্যাকটেরিয়া হচ্ছে কিন্তু তোমার এখানে আদিবাসী। ঠিক আছে, আদিকোষ বলা হয়। এবার দেখো আমরা পড়াশোনা করব পার্ট 3 আর 4, ভাইরাস ও ব্যাকটেরিয়া। এখন তোমরা বলো তো, একটু আগে বলছি ভাইরাস কোন রাজ্যের অন্তর্ভুক্ত আর ব্যাকটেরিয়া কোন রাজ্যের অন্তর্ভুক্ত। এতক্ষণ যদি মনোযোগ দিয়ে শোনো তাহলে অবশ্যই তোমরা কমেন্ট বক্সে এর উত্তরটা লিখবে। তারপরে দেখো ভাইরাস, রিকেটস, ছত্রাক, ব্যাকটেরিয়া, শৈবাল, প্রোটোজোয়া ইত্যাদি বিভিন্ন ধরনের অণুজীব আমাদের পরিবেশে ছড়িয়ে ছিটিয়ে আছে। এরা অধিকাংশই আমাদের উপকার করে, তবে কিছু কিছু অণুজীব আছে যারা আমাদের দেহে রোগ সৃষ্টি করে। এবার আমরা কয়েকটি অণুজীব সম্পর্কে জানব। তারপরে দেখো ভাইরাস। ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র ছাড়া ভাইরাসদেরকে দেখা যায় না। তাহলে সাধারণ অণুবীক্ষণ যন্ত্র দিয়ে কিন্তু তোমার ভাইরাসকে শনাক্ত করা যায় না। যদি প্রশ্ন আসে ভাইরাসকে যদি তুমি শনাক্ত করতে চাও তাহলে কীভাবে শনাক্ত করতে হবে? তাহলে অবশ্যই তোমাকে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্রকে মেনশন করতে হবে, তাহলে কিন্তু তোমার উত্তরটা রাইট হবে। তুমি যদি ইলেকট্রন শব্দটা না বলো, জাস্ট অণুবীক্ষণ যন্ত্র বলো, তাহলে কিন্তু উত্তরটা হবে না। কারণ ওরা কিন্তু স্পেসিফিকভাবে বলেই দিছে যে ইলেকট্রন অণুবীক্ষণ যন্ত্র দ্বারা কিন্তু তোমার দেখা হয়। এরা সরলতম গঠনের। তাহলে ভাইরাসের গঠন কেমন? সরলতম। ভাইরাসের দেহে কোষপ্রাচীর, প্লাজমা লেমা, সুসংগঠিত নিউক্লিয়াস, সাইটোপ্লাজম ইত্যাদি কিছুই নেই। ভাইরাসে কিছুই নেই, না আছে কোষপ্রাচীর, না আছে প্লাজমা লেমা, না আছে সুসংগঠিত নিউক্লিয়াস, না আছে সাইটোপ্লাজম, কিচ্ছু নাই। তাই ভাইরাস দেহকে অকোষীয় বলা হয়। তাহলে ভাইরাসকে কি বলা হয়? অকোষীয়। এরা শুধুমাত্র আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিড ডিএনএ বা আরএনএ দিয়ে গঠিত। তাহলে হচ্ছে তোমার ভাইরাস কী দিয়ে গঠিত? আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিড ডিএনএ। নিউক্লিক অ্যাসিড মানে ডিএনএ প্লাস আরএনএ। ঠিক আছে, নিউক্লিক অ্যাসিড মানেই তোমার ডিএনএ প্লাস আরএনএ। এদের আমিষ আবরণ থেকে নিউক্লিক অ্যাসিড বের হয়ে গেলে এরা জীবনকালে সকল লক্ষণ হারিয়ে ফেলে। তবে অন্য জীবদেহে যেই মাত্র আমিষ আবরণ ও নিউক্লিক অ্যাসিড একত্র করা হয় তখন এরা জীবনের সব লক্ষণ ফিরে পায়। অর্থাৎ জীবিত জীবদেহে ছাড়া বা
জীবদেহের বাইরে এরা জীবনের কোনো লক্ষণ দেখা না, এ কারণে ভাইরাস প্রকৃত পরজীবী। খুবই ইম্পর্টেন্ট লাইন, এটা আসে লিখে রাখো, এটা 100% আসবে যে ভাইরাস হচ্ছে কি প্রকৃত পরজীবী। ভাইরাসের মধ্যে ব্যাকটেরিওফাজ ভাইরাস একটি পরিচিত ভাইরাস। চিত্রে 1.1 এদের গঠন সম্পর্কে দেওয়া হলো, ঠিক আছে। তাহলে ভাইরাসদের মধ্যে সবথেকে বেশি জনপ্রিয়কে ব্যাকটেরিওফাজ ভাইরাস, ঠিক আছে। চলো তো একটু গঠনটা আমরা দেখে নিই। এই দেখো এই যখন এই চিত্রটা তুমি প্রথমেই দেখবা, তখন তোমার প্রথমেই মনে রাখতে হবে এটা একটা ভাইরাস, ঠিক আছে। সর্বোচ্চ পরীক্ষা এখান থেকে কী আসতে পারে, এই চিত্রের একটা গঠন আসতে পারে বা এদের বৈশিষ্ট্য আসতে পারে, অর্থাৎ ভাইরাসের বৈশিষ্ট্য অথবা এর গঠন। তো দেখো এর মাথায় কিন্তু প্রোটিন থাকে, আর এই যে তোমার এই যে প্যাঁচানো না, এই যে প্যাঁচানো, এটাকে বলা হয় কিন্তু তোমার ডিএনএ, ঠিক আছে। এটাকে কিন্তু বলা হয় ডিএনএ। তো এরকম যখনই চিহ্ন দেখবে এই জায়গাটা তার মানে ডিএনএ আছে, আর মাথা প্রোটিন। তারপর এখানে কালার আছে, এই অংশটাকে বলা হচ্ছে লেস, আর হচ্ছে এটা হচ্ছে স্পর্শক তন্তু, আর এটা হচ্ছে একটা আমাদের ব্যাকটেরিওফাজ ভাইরাস, ঠিক আছে। এবার দেখো ভাইরাস গোলাকার, এটা ইম্পর্টেন্ট। তাহলে দেখো কি ভাইরাস হচ্ছে গোলাকার, দণ্ডাকার ও ব্যাঙাচির ন্যায় ও পাউরুটির ন্যায় হতে পারে। তাহলে ভাইরাস কেমন, মানে ভাইরাসের আকৃতি কেমন? ভাইরাসের আকৃতি হইতে পারে গোলাকার, দণ্ডাকার বা ব্যাঙাচির ন্যায় অথবা পাউরুটির ন্যায় হইতে পারে। ভাইরাস মানবদেহে বসন্ত, হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি রোগ সৃষ্টি করে। তাহলে ভাইরাসের কারণে সৃষ্টি রোগগুলো আসতে পারে, যে ভাইরাসের কারণে কী কী রোগ হইতে পারে সেটা হচ্ছে বসন্ত, হাম, সর্দি, ইনফ্লুয়েঞ্জা ইত্যাদি। বসন্ত, হাম, সর্দি ইত্যাদি বায়ু প্রবাহিত রোগ। তাহলে এখান থেকে আরও একটা ইম্পর্টেন্ট লাইন, যে বসন্ত, হাম, সর্দি কীভাবে আমাদের দেহে প্রবেশ করে, সেটা হচ্ছে বায়ু। তো হাঁচি, কাশি এইগুলোর মাধ্যমে কিন্তু এরা আমাদের এক দেহ থেকে অন্য দেহে স্থানান্তর হয়, ঠিক আছে। তারপরে দেখো ধানের টুংরো ও তামাকের মোজাইক রোগ ভাইরাসের কারণে হয়। যে আমাদের ধানের টুংরো রোগ হয় না, এটা কিসের কারণে হয়? ভাইরাসের কারণে। তাহলে টুংরো রোগ কি এক ধরনের ভাইরাসজনিত রোগ, বা তামাকের মোজাইক ভাইরাস কি একটা ভাইরাসজনিত রোগ। এবার দেখো আমাদের এখানে একটা জিনিস আছে, ভাইরাসের উপকারিতা। তো এইটা আমাদের কিন্তু সিম্পলি ঘ অথবা গতে কিন্তু চলে আসে, অর্থাৎ 3/4 মার্কের একটা প্রশ্ন এখানে, এটা পুরোই মুখস্থ করা লাগবে, ঠিক আছে। আর এটা ভাইরাসের অপকারিতা, এটাও চলে আসে, দুটো একসাথে কমিউনিকেশন করে প্রশ্ন হইতে পারে। তো কি বলতেছে দেখি। ভাইরাসের উপকারিতা, বিভিন্ন রোগ যেমন বসন্ত, পোলিও ও প্লেগের টিকা ভাইরাস থেকে তৈরি হয়। অর্থাৎ তোমার এই যে বসন্ত, পোলিও, প্লেগের টিকা কিন্তু ভাইরাস থেকে তৈরি হয়। জিন প্রকৌশলে ভাইরাস ব্যবহৃত হয়, কিছু ভাইরাস ব্যাকটেরিয়াজনিত রোগ প্রতিরোধে সহায়তা করে। এবার দেখো ভাইরাসের অপকারিতা, মানে ভাইরাস আমাদের কি কি ক্ষতি করতে পারে। মানবদেহে কোভিড-19, এই যে কোভিড-19 কথা মনে আছে 2020-21 সালে যেভাবে ছড়াইলো, লকডাউনে ছিল। বসন্ত, হাম, জলাতঙ্ক, এইডস রোগ প্রভৃতি রোগ সৃষ্টি করে। উদ্ভিদের বিভিন্ন রোগ যেমন তামাকে মোজাইক রোগ, ধানের টুংরো রোগ ইত্যাদি সৃষ্টি করে। তাহলে ভাইরাসের কারণে কিন্তু আমরা এতগুলো রোগের শিকার হই, যেগুলো কিন্তু আমাদের মৃত্যু পর্যন্ত ডেকে আনে। এরপরে দেখো আমরা পড়ব হচ্ছে ব্যাকটেরিয়া, ঠিক আছে। ব্যাকটেরিয়ার কিছু কথা আমরা পূর্বের শ্রেণীতে জেনেছি, এবার একটু বিস্তারিত জানব। ব্যাকটেরিয়া হলো আদি নিউক্লিয়াসযুক্ত, তাহলে ব্যাকটেরিয়া কি? আদি নিউক্লিয়াসযুক্ত অসবুজ এককোষী অণুবীক্ষণিক জীব, ঠিক আছে। বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েনহুক সর্বপ্রথম ব্যাকটেরিয়া দেখতে পান। খুবই ইম্পর্টেন্ট প্রশ্ন, ব্যাকটেরিয়া সর্বপ্রথম কে দেখতে পান? বিজ্ঞানী অ্যান্টনি ফন লিউয়েনহুক। তো লিউয়েনহুক এতটুকু মনে রাখলেই হবে যে ব্যাকটেরিয়াকে আবিষ্কার করেন লিউয়েনহুক। ব্যাকটেরিয়া কোষ গোলাকার, দণ্ডাকার, কমাকার, পেঁচানোকার ইত্যাদি। তাহলে ব্যাকটেরিয়ার আকৃতি কেমন? কোষ গোলাকার, দণ্ডাকার, কমাকার, পেঁচানোকার ইত্যাদি ধরনের হইতে পারে। দেহের আকার আকৃতির ভিত্তিতে একে নিম্নের রূপে শ্রেণীভাগ করা হয়েছে। এবার দেখবো আমরা ব্যাকটেরিয়ার কিছু তোমার হচ্ছে শ্রেণীবিভাগ। প্রথম দেখো কক্কাচ, চিত্র 1.2, এই যে এটা। চলো পড়ি, তারপরে একে ব্যাখ্যা করার চেষ্টা করব। কোনো ব্যাকটেরিয়া কোষের আকৃতি গোলাকার, এরা কক্কাস ব্যাকটেরিয়া। তাহলে যাদের আকৃতি গোলাকার তাদেরকে আমরা
কক্কাস ব্যাকটেরিয়া নামে চিহ্নিত করব। এরা এককভাবে অথবা দলবদ্ধভাবে থাকতে পারে, যেমন নিউমোনিয়া রোগ সৃষ্টিকারী ব্যাকটেরিয়া। তাহলে একটা জিনিস দেখো যে নিউমোনিয়া রোগ সৃষ্টি হয় কীভাবে? গোলাকার ব্যাকটেরিয়ার জন্য। আর গোলাকার ব্যাকটেরিয়া মানে কি? আমাদের এই যে নিউমোনিয়া সৃষ্টিকারী গোলাকার, তো এটা হচ্ছে কক্কাস ব্যাকটেরিয়া। এরপর দেখো ব্যাসিলাস। তো ব্যাসিলাসটা কি দেখো, তোমার এরা দেখতে লম্বা, দণ্ডের ন্যায়, ধনু, স্তঙ্কা, রক্তমশাই ইত্যাদি রোগ সৃষ্টি করে। তাহলে হচ্ছে ব্যাসিলাস কোন কোন রোগ সৃষ্টি করে এটা আসতে পারে। আর চিত্রটা মনে রাখো, এই দেখো এটা কিন্তু তোমার হচ্ছে একটু লম্বাকার, ঠিক আছে। তবে দেখো কমা, এরা বাঁকা দণ্ডের ন্যায় আকৃতির ব্যাকটেরিয়া। মানুষের কলেরা রোগ ব্যাকটেরিয়া এই ধরনের। তাহলে মানুষের কলেরা সৃষ্টি করে কে? তোমার কম আকৃতির যে ব্যাকটেরিয়াগুলো আছে। তারপরে দেখো স্পাইরিলাম, এই ধরনের ব্যাকটেরিয়া আকৃতি পেঁচানো। তাহলে যেসব ব্যাকটেরিয়া তোমার পেঁচানো আকৃতির তাদেরকে স্পাইরিলাম বলে। তো দেখো চিত্রটা কি আছে এখানে, আছে এই যে, ঠিক আছে, মিল করে করে পড়বা। তারপরে দেখো ব্যাকটেরিয়ার উপকারিতা। ব্যাকটেরিয়ার উপকারিতা কী কী? মৃত জীবদেহ ও আবর্জনা পচাতে সাহায্য করে। দেখো আমরা যেসব মনে করো তোমার পেঁয়াজ কোটা, আলু বা বিভিন্ন যেগুলো পচে যায়, এগুলো কিন্তু ব্যাকটেরিয়া খায়। যখন এগুলো মাটির সাথে ব্যাকটেরিয়া খায়, সে মাটিটা কিন্তু অনেক উর্বর হয়ে যায়, সে মাটিতে কিন্তু ভালো ফলন হয়। তাই ব্যাকটেরিয়ার কিন্তু একটা বিশাল একটা ভূমিকা এখানে, যে তারা ময়লা আবর্জনা খেয়ে আমাদের মাটিকে উর্বর করে এবং পরিবেশ থেকে আমাদের যে বাতাসটা, এটা কিন্তু তোমার দূষিত হওয়া থেকে বাঁচায়। নাহলে তো বিভিন্ন জিনিস পচে গন্ধ বেরোতো, আমাদের কষ্ট হতো। একমাত্র ব্যাকটেরিয়ায় প্রকৃত থেকে সরাসরি মাটিতে নাইট্রোজেন সংবধন করে। খুবই ইম্পর্টেন্ট, যে নিচের কোনটি সরাসরি মাটি থেকে নাইট্রোজেন সংবধন করে, সেটা হচ্ছে ব্যাকটেরিয়া। তারপরে দেখো পাট থেকে আঁশ ছাড়াতে ব্যাকটেরিয়া ব্যবহার করা হয়। দই তৈরি করতেও ব্যাকটেরিয়ার সাহায্য নিতে হয়। বিভিন্ন জীবন রক্ষা করে অ্যান্টিবায়োটিক ব্যাকটেরিয়া থেকে তৈরি করা হয়। ব্যাকটেরিয়া জিন প্রকৌশলের মূল ভিত্তি। তাহলে এই প্রশ্ন আসতে পারে যে হচ্ছে তোমার জিন প্রকৌশলের মূল ভিত্তি কি? ব্যাকটেরিয়াম। কিছু কিছু ক্ষেত্রে জীবের কাঙ্ক্ষিত বৈশিষ্ট্য পাওয়ার জন্য জিনগত পরিবর্তনের কাজে ব্যাকটেরিয়াকে ব্যবহার করা হয়। এরপর হচ্ছে তোমার ব্যাকটেরিয়ার অপকারিতা পড়ে নিবে, ঠিক আছে। এটা সিম্পলি কয়েকটা লাইন। তো আজকে হচ্ছে এই পর্যন্তই, পার্ট 1 এটা, পার্ট 2তে বাদবাকি শেষ করবো ইনশাআল্লাহ।